আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 4 জুন বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় বদ্ধপরিকর কৃষি বিভাগ। ওয়াকফ সম্পত্তির উপর নজরদারি কেন্দ্রের রেজিস্ট্রেশনের জন্য খুলল উমিদ পোর্টাল। 6 জুন থেকে শুরু উমিদ পোর্টাল। অতিবৃষ্টি ভূমিধসে লন্ডভন্ড উত্তর পূর্ব ভারত, মৃতের সংখ্যা বেড়ে 44। বন্যায় গৃহবন্দী কালীগঞ্জ এলাকার পীরেরচক গ্রামের জনজীবন, দেখা নেই মেম্বার ব্যতীত কোনো জনপ্রতিনিধির। এ নিয়ে ক্ষোভ গ্রামবাসীর। অবশেষে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল করিমগঞ্জ জেলা আমসু। আজ বরাক উপত্যকা সফরে এলেন কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। কুম্ভীগ্রাম বিমানবন্দরে সংবর্ধনার জোয়ারে ভাসলেন গগৈ। শ্রীগৌরীর উত্তরকান্দি গ্রামে বাঁধ ভেঙে প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি, পর্যাপ্ত নয় ত্রাণ। শ্রীভূমির পরিত্যক্ত বাস টার্মিনাস পরিদর্শন বিশ্বরূপের, কাজ শীঘ্রই শেষ করার প্রতিশ্রুতি। সনবিলের উন্নয়নে বরাদ্দ 100 কোটি টাকা, পরিকল্পনা গ্রহণ করতে পরিদর্শনে রাজ্যের মিন বিভাগের শীর্ষ আধিকারিকদের পর্যবেক্ষক দল। এবং সর্বশেষ খবরটি হলো, অফিসে বসে নয় মাঠে নেমে বন্যা দুর্গতদের তালিকা তৈরির দাবি প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের। এবারে শুনুন বিস্তারিত খবর। বন্যায় কাছাড়ের বৃহৎ অঞ্চল প্লাবিত, ফলে কৃষিক্ষেত্র বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। জেলার বহু গ্রাম পঞ্চায়েতের 1560 হেক্টরেরও কৃষিভূমি এর ফলে আক্রান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জেলা কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সরকার বিগত বন্যার মতো এই বছরও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে। এ সম্পর্কে জেলা প্রশাসন ও জেলা কৃষি দপ্তরকে তালিকা প্রস্তুত করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলা কৃষি আধিকারিক জানিয়েছেন, কৃষকদের সহায়তার স্বার্থে জেলা কৃষি দপ্তর বদ্ধপরিকর। বন্যা পরিস্থিতি মোকাবিলায় কৃষি দপ্তর সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই কাজ শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার কৃষি আধিকারিক ও কৃষি সম্প্রসারণ সহায়ক জেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলছেন ও কৃষিভূমির ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণের সঙ্গে ফসল জলমগ্নতার প্রতিবেদনও প্রস্তুত করছেন। বন্যা পরবর্তী সময়ে চাষের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। স্বল্প সময়ে ফলনশীল বীজের বিতরণ, কমিউনিটি নার্সারি প্রস্তুতিকরণ ছাড়াও আরো বেশি করে নজরদারির জন্য 5 সার্কল ভিত্তিক নোডাল আধিকারিকও নিযুক্ত করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস নিয়মিতভাবে কৃষকদের জানানো হচ্ছে। উল্লেখ্য, ফসল বীমা যোজনা অন্তর্ভুক্তির মাধ্যমে আরো বেশি করে ক্ষতি কমানো যাবে বলে আশা করা হচ্ছে দপ্তর মারফত। অপরদিকে ওয়াকফ সম্পত্তির উপর নজরদারি কেন্দ্রের রেজিস্ট্রেশনের জন্য খুলল উমিদ পোর্টাল। এতদিন সরকারের কাছে ওয়াকফ সম্পত্তির হিসাব থাকতো না, ফলে নজরদারির অভাব থেকে যেত। এই সুযোগে বহু ওয়াকফ সম্পত্তি বেহাত হওয়ার অভিযোগ রয়েছে। এবার মুসলিম সম্প্রদায়ের এই দেবোত্তর সম্পত্তির উপর কড়া নজরদারি চালাতে উদ্যোগী হলো নরেন্দ্র মোদী সরকার। ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। সেজন্য উমিদ নামে একটি পোর্টালও চালু করতে চলেছে কেন্দ্র। দেশের সব ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন করা এবার থেকে বাধ্যতামূলক। তার জন্য নতুন পোর্টাল চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার, নাম উমিদ। সূত্রের খবর, 6 জুন ওই পোর্টালের উদ্বোধন হবে। জানা গিয়েছে, উমিদ পোর্টালের মাধ্যমে আগামী 6 মাসের মধ্যে সমস্ত ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে। দিতে হবে সম্পত্তির বিবরণ, আয়তন, জিওটেক সহ লোকেশন এবং অন্যান্য তথ্য। প্রযুক্তিগত বা অন্য কোনো কারণে যেসব ওয়াকফ সম্পত্তির নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ 6 মাসের মধ্যে রেজিস্ট্রেশন হবে না, তাদের 1 থেকে 2 মাস বাড়তি সময় দেওয়া হতে পারে। তারপরেও যদি রেজিস্ট্রেশন করা না হয়, তাহলে সেই ওয়াকফ সম্পত্তিগুলোকে ডিসপুটেড বা বিতর্কিত সম্পত্তি বলে ঘোষণা করে দেওয়া হবে, পাঠিয়ে দেওয়া হবে ট্রাইব্যুনালে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখভাল করবে প্রত্যেক রাজ্যের ওয়াকফ বোর্ড। প্রসঙ্গত, ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ ও পরিচালনার ক্ষেত্রে যেসব সমস্যা এবং চ্যালেঞ্জ ছিল, তার সমাধানের জন্য ওয়াকফ আইন 1995 সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার। এসেছে সংশোধিত ওয়াকফ আইন। এবার ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। অপরদিকে অতিবৃষ্টি ভূমিধসে লন্ডভন্ড উত্তর পূর্ব ভারত, মৃতের সংখ্যা বেড়ে 44।
অতিবৃষ্টিতে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারত। গত 4 দিনের বৃষ্টিতে জলের তলায় একাধিক জেলা। সিকিম, মেঘালয়, আসাম জলমগ্ন, বিস্তৃত অংশ জলের তলায় ঘরবাড়ি। ভিটে মাটি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত শত শত বাড়ি। ইতিমধ্যে উদ্ধার কাজে হাত লাগিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ভারতীয় সেনা। 29 মে থেকে টানা বৃষ্টিতে উত্তর পূর্ব ভারতে 44 জনের মৃত্যু হয়েছে বলে খবর। আসামে 17 জনের মৃত্যু হয়েছে। অরুণাচল প্রদেশে 12 জনের, মেঘালয়ে মারা গিয়েছেন 6 জন, মিজোরামে 5 জন, মণিপুর এবং নাগাল্যান্ডে 2 জনের মৃত্যু হয়েছে। আসামের 21টি জেলার মোট 6.33 লক্ষ মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। অতিবৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে 14,739 হেক্টর জমি। অন্যদিকে ক্ষতিগ্রস্ত অরুণাচল প্রদেশের 26টি জেলা। দুর্ভোগের শিকার কয়েক হাজার মানুষ। ভূমিধসের জেরে মাটির তলায় কয়েকশো বাড়ি। ভিটে মাটি হারিয়ে আপাতত ত্রাণ শিবিরে গিয়ে উঠেছেন স্থানীয়রা। উত্তর পূর্ব ভারতের পরিস্থিতির দিকে নজর রেখেছে কেন্দ্র। পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে এখনো অবিরাম বৃষ্টিতে ভিজে চলেছে উত্তর পূর্ব ভারত। ফুসছে তিস্তা সহ একাধিক নদী। বেশ কিছু জায়গায় সেতু ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরবর্তী খবর, শ্রীভূমির পরিত্যক্ত বাস টার্মিনাস পরিদর্শন বিশ্বরূপের কাজ শীঘ্রই শেষ করার প্রতিশ্রুতি। 2.5 কোটি টাকা ব্যয়ে করিমগঞ্জে অর্থাৎ বর্তমান শ্রীভূমিতে নির্মিত বাস টার্মিনাস জনগণের কোনো কাজেই আসছে না। শহর সংলগ্ন পুয়ামরা এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা অর্ধনির্মিত ভবনগুলোতে অসামাজিক কাজ চলার অভিযোগ উঠেছে। সরকারি অবহেলা এই ভবনগুলো হয়ে উঠেছে সমাজ বিরোধীদের আস্তানা। দিনের আলোতেই ভবনগুলোর ভেতরে নানা অসামাজিক কার্যকলাপ সংগঠিত হচ্ছে বলে স্থানীয় জনগণের অভিযোগ। বাস টার্মিনাস পরিদর্শন করে সবকিছু খতিয়ে দেখেন উন্নয়ন কর্তৃপক্ষের নবাগত চেয়ারম্যান বিশ্বরূপ। শহরকে যানজট মুক্ত করা এবং অবৈধ স্ট্যান্ডগুলো সরাতে বাস টার্মিনাসের কাজ শীঘ্রই সম্পূর্ণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন বিশ্বরূপ বাবু। নির্মাণের প্রায় 11 বছর পরও চালু হয়নি 2.31 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত করিমগঞ্জ বাস টার্মিনাস। প্রশাসন এবং বিভাগীয় উদাসীনতায় দুঃখছে এই সরকারি প্রকল্পটি। অন্যদিকে এত টাকা খরচ হলেও নিম্নমানের কাজের অভিযোগ করেছেন স্থানীয় মানুষ। কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজের ক্ষেত্রে চরম উদাসীনতা করেছেন বলে অভিযোগ। কংগ্রেস সরকারের আমলে করিমগঞ্জ জেলায় ওই বাস টার্মিনাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। শহর উন্নয়ন কর্তৃপক্ষের তৎকালীন চেয়ারম্যান দেবর্ষী ভট্টাচার্য ওই প্রকল্পের জন্য অর্থ মঞ্জুর করিয়ে এনেছিলেন। এরপর 2.31 লক্ষ টাকা ব্যয়ে শহর সংলগ্ন পুয়ামারা এলাকায় তৈরি হয় বাস টার্মিনাস। অবশ্য নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার আগেই রাজ্যের রাজনৈতিক পালাবদল ঘটে। ক্ষমতায় অধিষ্ঠিত হয় সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বাধীন বিজেপি সরকার। উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে আসীন হন দেবব্রত সাহা। রাজপথের বদল হলেও বাস টার্মিনাস আর চালু হয়নি। অন্যদিকে বরাক উপত্যকার কাছাড় ও হাইলাকান্দি জেলায় বাস টার্মিনাস যথারীতি চালু হয়ে গেছে। এদিকে নির্মাণ কাজের গুণগত মান নিয়েও নানা প্রশ্ন উত্থাপিত হয়েছে। অত্যন্ত নিম্নমানের কাজ হওয়ার ফলে ইতিমধ্যে বিল্ডিং এর বহু স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। এদিকে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্বরূপ ভট্টাচার্য। তিনি বাস টার্মিনাসটি পরিদর্শন করেন। অপরদিকে সনবিলের উন্নয়নে বরাদ্দ 100 কোটি। পরিকল্পনা গ্রহণ করতে পরিদর্শনে রাজ্যের মিন বিভাগের শীর্ষ আধিকারিকদের পর্যবেক্ষক দল। এশিয়ার দ্বিতীয় বৃহৎ মৌসুমী জলাশয় সনবিলের উন্নয়নের জন্য রাজ্য সরকার 100 কোটি টাকা বরাদ্দ করেছে। বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সনবিলের উন্নয়নের জন্য বিধানসভায় সরব হয়েছিলেন স্থানীয় বিধায়ক বিজয় মালাকার। মুখ্যমন্ত্রী নিজে পরিদর্শন করে গেছেন ওই মৌসুমী জলাশয়। এছাড়াও রাজ্যের মিন মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর কৃষ্ণেন্দু পাল সনবিলের উন্নয়ন নিয়ে সচেষ্ট হয়েছেন। ফলে রাজ্য সরকার সনবিলের উন্নয়নের জন্য বাজেটে 100 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছে। ফলে সনবিলের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে এবং ওই মৌসুমী জলাশয়ে সারা বছর মাছ চাষ করার সম্ভাবনা খতিয়ে দেখতে বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নির্দেশে গুয়াহাটি থেকে সনবিলে ছুটে আসেন রাজ্যের মিন বিভাগের শীর্ষ আধিকারিকের এক পর্যবেক্ষক দল। এদিন ভৈরবনগর জেলা পরিষদ সদস্য রাজেশ দাস, জেলা বিজেপির উপসভাপতি রতিরঞ্জন দাস ও বিজেপির ভৈরবনগর মন্ডল সভাপতি হীরেশ বিশ্বাসকে সঙ্গে নিয়ে রাজ্যের মিন বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর রামেন্দ্র চন্দ্র বর্মন, আসাম মৎস্য উন্নয়ন নিগমের জেনারেল ম্যানেজার দেবব্রত দাস, বিভাগীয় কার্যবাহী অভিযন্তা জেপি শইকিয়া, নোডাল অফিসার চন্দন ছেত্রী, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রশান্ত কুমার, শ্রীভূমি জেলার মিন আধিকারিক পবিত্র কুমার তালুকদার, মহকুমা মিন আধিকারিক কল্পজিৎ কলিতা সহ
মিন বিভাগের পর্যবেক্ষক দল যন্ত্রচালিত নৌকা যুগে জলে টাইটুম্বুর সনবিল পরিদর্শন করে সনবিলের উন্নয়নে প্রতিটি সম্ভাবনা খতিয়ে দেখেন। প্রতি বছরই বন্যার সময় সিংলা নদীর পলিমাটি অপ্রবাহিত হয়ে বর্জ্য সনবিলের বুকে জমা হয়ে বিলের জল ধারণ ক্ষমতা হ্রাস করছে। এতে সারা বছর সনবিলে মৎস্য উৎপাদনের জন্য বিল খনন করে সব ঋতুতে পর্যাপ্ত জল ধারণ করে রাখা সম্ভব কিনা তাও খতিয়ে দেখেন পর্যবেক্ষক দলের আধিকারিকরা। মিন বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর রামেন্দ্র চন্দ্র বর্মন সংবাদ মাধ্যমকে জানান, সনবিল এক ঐশ্বরিক দান, এখানে প্রচুর সম্ভাবনা রয়েছে। ফলে সনবিলের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন, যাতে করে এখানে সারা বছর মাছ উৎপাদনের পাশাপাশি বিভিন্ন কৃষিজাত সামগ্রীর উৎপাদন বৃদ্ধি করা যায়। সেই পরিকল্পনা গ্রহণ করতে আমরা এখানে এসেছি। এছাড়াও কালীবাড়ি ও ফাকুয়া গ্রামে দুটি মডেল ফিশ মার্কেট গড়ে তোলারও পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান রতিরঞ্জন দাস। স্থানীয় বিজেপির নেতারা বলেন, সনবিলে সারা বছর মাছ চাষ আরম্ভ হলে উত্তর পূর্বাঞ্চলের মাছের চাহিদা মেটাতে সক্ষম হবে সনবিল। তখন অন্ধ্রপ্রদেশ থেকে রাজ্যে বা উত্তর পূর্বাঞ্চলে মাছ আমদানির প্রয়োজন পড়বে না। সেই সঙ্গে হাঁস পালন, ডিম উৎপাদন ও কৃষিজাত পণ্য উৎপাদন ও রফতানির প্রচুর সম্ভাবনা রয়েছে এখানে। সনবিল শুধু রামকৃষ্ণনগর কেন্দ্রের বা শ্রীভূমি জেলার নয়, বরং এটা পুরো দেশের সম্পদ। ফলে বিধায়ক বিজয় মালাকার ও বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের তৎপরতায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সনবিলের উন্নয়নে যে পদক্ষেপ হাতে নিয়েছেন তা বাস্তবায়িত হলে এখানকার মৎস্যজীবী মানুষের আর্থসামাজিক উন্নতির পাশাপাশি সনবিল রাজ্যের প্রথম সারির পর্যটন কেন্দ্র রূপে গড়ে ওঠা অসম্ভবপর নয়। ফলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও বিধায়ক বিজয় মালাকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন স্থানীয় বিজেপি নেতৃবৃন্দ। অপরদিকে বন্যায় গৃহবন্দী কালীগঞ্জ এলাকার পীরের চোখ গ্রামের জনজীবন দেখা নেই মেম্বার ব্যতীত কোনো জনপ্রতিনিধির। এ নিয়ে খুব গ্রামবাসীর। অবশেষে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল করিমগঞ্জ জেলা আমসু। উল্লেখ্য, আজ প্রায় 5-6 দিন থেকে পীরের চোখ গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। গ্রামের সমস্ত রাস্তাঘাট জলের তলায়। গ্রামের দিনমজুর মানুষ তাদের কর্মসংস্থানে যেতে পারছেন না। এমত অবস্থায় তাদের খাদ্য সামগ্রীর অভাব দেখা দিচ্ছে। এমনকি গৃহপালিত পশুদের জীবন বাঁচানো অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। গ্রামের মানুষের অভিযোগ, তাদের দুঃখ দুর্দশার খবর নিতে আসেননি কোনো জনপ্রতিনিধি। এমত অবস্থায় আমসু কর্মীরা খোঁজ নিতে আসলে গ্রামবাসীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজ করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা আমসুর পক্ষ থেকে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি এবং সার্কল অফিসার সহ জেলাধিপতির নিকট ত্রাণ বিতরণের দাবি জানান জেলা আমসুর সাধারণ সম্পাদক আব্দুল হোসেন তাপাদার, গুড়ামারা আমসুর সহ সভাপতি মুজিবুর রহমান, সহ সম্পাদক হবিবুর রহমান সহ স্থানীয় জনগণ। অপরদিকে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে সংবর্ধনার জোয়ারে ভাসলেন গৌরব গগৈ। কাছাড় জেলা শহর শিলচর শহরের বন্যাপ্লাবিত এলাকা ও আশ্রয় শিবির পরিদর্শন করতে 2 দিনের বরাক সফরে এলেন আসাম প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। আজ শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছলে গৌরব গগৈ সংবর্ধনার জোয়ারে ভাসলেন। তারপর সেখান থেকে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে পৌঁছেন তিনি। সঙ্গে রয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক পৃথ্বীরাজ সাটে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বন্যাক্রান্ত লোকদের খোঁজ খবর এবং তাদের কথা শুনবেন। আজ জেলা পরিষদ সদস্য ফরিদা পারভিন গৌরব গগৈকে সম্বর্ধনা জানাতে গেলে উল্টো গগৈ তার গলা থেকে গামছা দিয়ে অভিনন্দন জানালেন ফরিদা পারভিনকে। এরপর তিনি গামছা দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতিকে সম্বর্ধনা জানান। অপরদিকে অফিসে বসে নয়, মাঠে নেমে বন্যা দুর্গতদের তালিকা তৈরির দাবি প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের। লালা কাটলিজোড়া সহ দক্ষিণ হাইলাকান্দির বন্যা পরিস্থিতি সহ বিভিন্ন ত্রাণ শিবির সরজমিনে পরিদর্শন করে বন্যা দুর্গতদের খোঁজ খবর নিলেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়। রাহুল রায় কাটলিজোড়ার হরিশনগর, অরণ্যপুর, লালপানি এলাকার বিভিন্ন বন্যাক্রান্ত এলাকায় ছুটে গিয়ে বন্যার্তদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্য প্রদান করেন। এদিন রাহুল রায় বন্যার্তদের খাবার বিতরণ করার জন্য বিভিন্ন ত্রাণ শিবিরে মোট 50,000 টাকা দান করেন। এদিন হরিশনগর ক্লাব প্রাঙ্গণে দাঁড়িয়ে প্রাক্তন বিধায়ক রাহুল রায় বন্যার মতো দুর্যোগের সময় বিজেপি দলের নেতা কর্মীরা বানবাসীদের সাহায্যের পরিবর্তে ছবি তোলা আর সেলফি নিয়েই বেশি ব্যস্ত রয়েছেন বলে অভিযোগ করেন। তিনি বলেন, বন্যার্তদেরকে সাহায্যের পরিবর্তে বিজেপি দলের কর্মীদের যাবতীয় কাজকর্ম এখন মোবাইল ভিত্তিক হয়ে পড়েছেন। ছবি তোলা আর আপলোড করা নিয়ে বেশি ব্যস্ত তারা। অথচ দুর্যোগের 3 দিন পর বন্যার্তরা ত্রাণ সামগ্রী পায়নি। প্রাক্তন বিধায়ক রাহুল রায় এদিন লালা কাটলিজোড়া সহ দক্ষিণ হাইলাকান্দির বন্যা কবলিত
কয়েকটি এলাকা পরিদর্শন করে সার্কেল অফিসারের সাথেও বৈঠকে মিলিত হয়ে পাটোয়ারিদের ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। এদিন প্রাক্তন বিধায়ক রাহুল রায় লালা সার্কেল অফিসে সার্কেল অফিসার ভাস্কর জ্যোতি তালুকদারের সাথে এক বৈঠকে মিলিত হয়ে কাটাখাল নদীর পূর্ব তীরবর্তী বন্যা কবলিত এলাকার ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরে অবিলম্বে দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী প্রদান করার দাবি জানান। এদিন রাহুল রায় সার্কেল অফিসারকে জানান, পাটোয়ারি বন্যাক্রান্ত এলাকায় না গিয়ে অফিসে বসে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করায় সমস্যার সৃষ্টি হচ্ছে। পাটোয়ারি সরজমিনে না যাওয়ার ফলে প্রকৃত চিত্র উঠে আসছে না। দুর্যোগের সময় প্রশাসনের কোনো লোককে পাচ্ছেন না বানবাসী মানুষ। পাটোয়ারিদেরকে সরেজমিনে পরিদর্শন করার জন্য তিনি দাবি জানিয়ে বলেন, জনপ্রতিনিধিরা যখন সরেজমিনে যাচ্ছেন তাহলে পাটোয়ারিরা কেন যাবেন না? কেন তারা সার্কেল অফিসে বসে তালিকা তৈরি করবেন? এই প্রশ্ন তুলে খুবই ফেটে পড়েন রাহুল রায়। তখন এলাকার পাটোয়ারি দীপালয় দাস যোগাযোগবিহীন এলাকায় যাওয়া সম্ভব হচ্ছে না বলে জানালে রাহুল রায় পাল্টা প্রশ্ন তুলে বিষয়টি লিখিতভাবে জেলা কমিশনারকে জানাতে বলেন। এ বিষয়ে তিনি ডিসির সাথে কথা বলবেন বলে জানান। বলেন, বন্যাক্রান্ত এলাকায় যেতে সমস্যা হলে লিখিতভাবে জানান। জেলা প্রশাসন অবশ্যই প্রয়োজনীয় নৌকার ব্যবস্থা করবে। তাই বলে সার্কেল অফিসে বসে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানান তিনি। 3 দিন ধরে বানবাসী মানুষ ত্রাণ সামগ্রী পাননি, যা খুবই উদ্বেগজনক। অনেক জায়গায় স্কুল জলে ডুবে গেছে, বানবাসী মানুষ আশ্রয় পাচ্ছে না, বাঁধের উপর মানুষ আশ্রয় নিয়েছে। আর পাটোয়ারি সার্কেল অফিসে বসে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করবে, এটা কিভাবে সম্ভব হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেন রাহুল রায়। তিনি বন্যাক্রান্ত এলাকায় পাটোয়ারি সহ সরকারি কর্মীদের প্রেরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সার্কেল অফিসারকে অনুরোধ করেন। অপরদিকে নদীর জল কমলেও বরাকের বিভিন্ন এলাকা এখনো জলের তলায়। শুধু তাই নয়, বাঁধ ভেঙে যাওয়ায় নয়া এলাকাও প্লাবিত হচ্ছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ। শ্রীভূমি জেলার বদরপুর সার্কেলের অন্তর্গত মালুয়া শ্রীগৌরী জিপির উত্তরকান্দি গ্রামে বাঁধ ভেঙে জল প্রবেশের ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। মকইবাঙ্গা পূর্ব সহ পুরো এলাকা বন্যার জলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন লোকরা। এ অঞ্চলের বুরহানুদ্দিন হার্ডওয়ারের জল ঢুকে সিমেন্ট বালি সহ বিভিন্ন সামগ্রী নষ্ট হয়েছে। তিনি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে বন্যা পীড়িত প্রায় 50 জন লোক রসুলপুর এলপি স্কুলের ত্রাণ শিবিরে এসেছেন। শিবির পরিদর্শনে বদরপুর আইসিডিএস এর পক্ষ থেকে সুপারভাইজার এসমা বেগম ও অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হাসিনা বেগম, রশিদা বেগম বড়বুইয়া মঙ্গলবার পরিদর্শন করতে যান। স্কুলের শিক্ষকদের নিয়ে পরিদর্শনকালে তারা জানান, পর্যাপ্ত পরিমাণ সামগ্রী এখনো এসে পৌঁছায়নি। ঠিক এইভাবে ভাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলে প্রায় 300 জন, মালুয়া স্কুলে প্রায় 300 জন বন্যা পীড়িত লোক শিবিরে আশ্রয় নিয়েছেন। উত্তরকান্দি গ্রামে এন্ডির বাঁধ ভেঙে জল ঢোকার ফলে বৃহত্তর এলাকা প্লাবিত হয়েছে। জনগণের ভোগান্তি চরমে। গবাদি পশু নিয়ে মানুষ অসহায় অবস্থায় রয়েছেন। এছাড়া নেই পানীয় জল, নেই বিদ্যুৎ সংযোগ। জনগণের দুরবস্থা চরমে পৌঁছেছে। ত্রাণ শিবির সহ গ্রামাঞ্চলে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী পৌঁছানো দরকার। জালালপুর গ্রাম থেকে এসডিআরএফ বাহিনী রোগীদের বের করে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।